প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা মহান সৃষ্টিকর্তার অসীম রহমতে ভালো আছো। আমরা তোমাদের দোয়ায় আছি, সুস্থ আছি পর্যন্ত। সৃষ্টিকর্তা এটাই আমাদের পরম পাওয়া। যাই হোক, আমার ক্লাসটা এর আগে ছিল, আমি একটি কারণে হয়তো স্যার আগে নিয়েছেন। এখন আমি তোমাদের ক্লাসটা কন্টিনিউ করব। মাঝখানে নেটের একটু প্রবলেম ছিল, তো সেটা আমরা পুষিয়ে নেওয়ার চেষ্টা করব। তো আশা করছি আমি যতক্ষণ ক্লাস নিব তোমরা আমার সাথে থাকবে, ক্লাসটা এনজয় করবে, ক্লাসটা উপভোগ করবে। তোমাদের সহযোগিতা এবং অনুপ্রেরণা আমাদের দরকার, আর আমাদের সহযোগিতা এবং অনুপ্রেরণা তোমাদেরও দরকার। সুতরাং আমরা যদি পরস্পর এক জায়গায় উপস্থিত হতে পারি, তোমার আমার জ্ঞানের পরিধি, তোমার আমার চিন্তা চেতনা যদি একটি জায়গায় মিলিত হয়, তাহলে ভালো কিছু হওয়া সম্ভব। আমি পড়লাম, তুমি শুনলে না, কোনো কিছু সম্ভব নয়। আবার তুমি শুনতে চাও, আমি ভালো পড়ালাম না, এখানেও সম্ভব নয়। সুতরাং তোমার চিন্তার সাথে আমার চিন্তা, তোমার চাওয়ার সাথে আমার দেওয়া মিলতে হবে। আমার দেওয়া আর তোমার চাওয়া যদি একই জায়গায় মিলিত হয়, তাহলে আমরা উপভোগ করতে পারবো আমাদের ক্লাসটাকে মনোযোগ সহকারে, তাই না? আমরা সেভাবেই চাই আমাদের দেওয়াটা আর তোমার পাওয়াটা যেন এক হয়, তোমার চাহিদার যেন আমার পড়ার মাধ্যমে পূরণ হয়। আর তোমরা অনেকেই প্রশ্ন করেছ যে স্যার, আমি তো ভর্তির সময় ইকোনমিক্স নিয়েছিলাম, এখন আমি স্ট্যাটিস্টিক্স নিতে চাই। তোমরা আবেদন করলে সংশোধনের সময় আসবে 3 মাসের মধ্যে, তোমরা দিয়ে দিবে আশা করছি। হ্যাঁ, তোমরা এই সংশোধনগুলো দিলে অটোমেটিক তোমাদের সাবজেক্ট পরিবর্তন হয়ে যাবে। এ ব্যাপারে কোনো তোমাদের দুশ্চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। এবং আগেও বলছি, এটা প্র্যাকটিক্যাল সাবজেক্ট, 50 নম্বর প্র্যাকটিক্যাল। এটা A+ অত্যন্ত সহজ, যেগুলো বলা উচিত নয়, তারপরে তোমাদের ভালোর জন্য বলছি, কারণ এটি ভালো রেজাল্ট এবং ভালো নম্বর পেলেই তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে। যাই হোক, আমরা পরিসংখ্যানের সংজ্ঞা, তারপরে উপকারিতা অপকারিতা, কোথায় সীমাবদ্ধতা, কোথায় ব্যবহার হয়, একক সংখ্যা পরিসংখ্যান কিনা, কলনা বিজ্ঞান, আমরা কিছু অঙ্ক করিয়েছিলাম যে সামেশন কি, ছাম ভাঙলে কি পাওয়া যায়, কনস্ট্যান্ট থাকলে ছামের অবস্থান কি হবে, আর চলক থাকলে ছামের অবস্থান দেখিয়েছে আমরা। তারপর একটু দেখাবো, তবে আরেকটু আমি পড়াবো। আজকে পরিমাপের স্কেল সম্পর্কে একটু বলবো, তারপর একটু গাণিতিক আমি করাবো। পরিমাপের স্কেল, তোমরা যদি এখন নাও থেকে থাকো, আমাদের ক্লাসগুলো ইউটিউবে রয়েছে, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। তাহলে তোমাদের ক্লাসগুলো যদি ফলো করো, তাহলে তোমরা পারবে। দেখো, এর মাধ্যমে আমরা যেগুলো এখন পড়াচ্ছি, পরবর্তী সিটি পরীক্ষা কিন্তু এগুলোই থাকবে। পরিমাপনের স্কেল, পরিমাপন কি? তুমি বাজারে চাল লাগবে, যাই বলো যে 5 কেজি চাল দেন, ওই ব্যক্তি কিন্তু তোমাকে আন্দাজি দেবে না, উনি একটি বিশেষ বস্তুর মাধ্যমে ওজন করে তোমাকে দিবে। তাহলে কোনো বৈশিষ্ট্য বা বস্তু বা ব্যক্তিকে বিশেষ প্রতীকের মাধ্যমে চিহ্নিত করার পদ্ধতি হলো পরিমাপন, তাই না? যেমন আমি একজন মানুষ, তুমি একজন মানুষ, এই মানুষটাকে চিহ্নিত করেছে একটি নামের দ্বারা। আমি ঢাকা কলেজের পরিসংখ্যানের সহকারী অধ্যাপক আলতাফ স্যার, নামটা বললেই বলবে হ্যাঁ এই নামের একজন টিচার ঢাকা কলেজের পরিসংখ্যান বিভাগে রয়েছে। তোমার নামটা যদি জানি, তাহলে বলবো হ্যাঁ এই নামের একজন ছাত্র আমার স্ট্যাটিস্টিক্সে ঢাকা কলেজ একাদশ শ্রেণীতে পড়ে। মানুষ, একজন মহিলাও মানুষ, পুরুষও মানুষ, তাই না? তাহলে মহিলাকেও আমরা কিন্তু চিহ্নিত করেছি একটা বিশেষ প্রতীকের মাধ্যমে, পুরুষকে আলাদা করেছি আর একটা বিশেষ প্রতীকের মাধ্যমে, সেগুলো আলোচনা আসবে। তাহলে এই যে মানুষকে আমরা আইডেন্টিফাই করেছি, সঠিকভাবে চিহ্নিত করেছি কতগুলো প্রতীকের মধ্যে, কতগুলো সংখ্যার মাধ্যমে, কতগুলো প্রতীক বা বিশেষ কোনো সংখ্যার মাধ্যমে আমরা বুঝিয়েছি, নামের মাধ্যমে বুঝিয়েছি। বাংলাদেশের 64টি জেলা, দেখো 64টি জেলার আমরা নাম দিয়েছি। বিশ্বের কতগুলো দেশ আছে, তাদেরকে আমরা দেশগুলো একটা নাম দিয়েছি। ফলে তুমি যখন বলো আমি বাংলাদেশে, তখন ওই মানুষটা ভাববে হ্যাঁ বাংলাদেশ নামক একটি ভূখণ্ড পৃথিবীর মানচিত্রে রয়েছে এবং সেই দেশে ওরা বসবাস করে।
এই যে চিহ্নিত করা, তাহলে বস্তু, বৈশিষ্ট্য বা ব্যক্তিকে বিশেষ কোনো প্রতীকের মাধ্যমে চিহ্নিত করার নামই হলো পরিমাপন, তাই না? এই পরিমাপের স্কেল কয়টি? 4টি। কয়টি স্যার? 4টি স্কেল আছে। তাহলে 4টা স্কেল পরীক্ষা আসে, পরিমাপের স্কেল কয়টি? 4টি। 1 নামসূচক, 2 ক্রমসূচক, 3 পরিমাণ সূচক বা ব্যক্তি সূচক, 4 অনুপাত। নামসূচক, ক্রমসূচক, পরিমাণ সূচক আর অনুপাত সূচক। আমরা বলছি কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বৈশিষ্ট্যকে বিশেষ কোনো প্রতীকের মাধ্যমে, বিশেষ কোনো সংখ্যার মাধ্যমে, বিশেষ কোনো একটি আইডেন্টিফিকেশনের মাধ্যমে তুমি চিহ্নিত করতে পারো, সেটা যে কোনো কিছুর মাধ্যমে তুমি প্রকাশ করতে পারো, তখনই তাকে পরিমাপ বলি নামসূচক। তাহলে সেই বৈশিষ্ট্যগুলোকে নামের মাধ্যমে, কতগুলো সংখ্যার মাধ্যমে প্রকাশ করতে পারো, তাই না? সে নামসূচক। যেমন তোমার মোবাইল নম্বর 11 ডিজিটের মাধ্যমে চিহ্নিত করা হয়েছে, একটি বাড়ির নম্বর, একটি রুমের নম্বর, এগুলোকে আমরা বলি নামসূচক পরিমাপ। ক্রমসূচক কতগুলো ক্রমের মাধ্যমে চিহ্নিত করা। ক্রম মানে এক ধরনের নম্বর। যেমন আমরা পুরুষকে যদি বলি 1 আর মহিলাকে যদি বলি 2, তাহলে 1 দেখলে তুমি কি বলবে? এখানে যারা আছে, এইখানে আমি তথ্য দিয়ে একটি বক্স করলাম, এখানে লিখে রাখলাম 1, বললাম ক্রমসূচক 1, তাহলে তুমি বলবে এখানে সকল পুরুষের তথ্য দেয়া আছে, পুরুষ মানুষের তথ্য দেয়া আছে। এখানে দিলাম আরেকটি বক্স 2, তুমি বলবে এখানে মহিলাদের তথ্য দেয়া আছে, তাহলে বুঝতে কোনো সমস্যা নেই। যেমন আমরা যদি আমাদের সমাজ ব্যবস্থাকে, আমরা যারা এই সমাজে বসবাস করি, রাষ্ট্রে বসবাস করি, এই সমাজ ব্যবস্থাকে যদি আমরা, আমাদের মধ্যে প্রচুর ডিসক্রিমিনেশন আছে, জেন্ডারগত, বৈষয়িক ইত্যাদি অনেক পার্থক্য আছে, ভেদাভেদ আছে। সেই ভেদাভেদের মধ্যে যদি আমরা একটা বলি আর্থিক ভেদাভেদ আছে, তার ভিতরে দেখো ধনী, ধনীর মধ্যে আবার ভাগ আছে, প্রকারভেদ আছে। অতি ধনী, ধনী, মধ্যম ধনী, গরিব, অতি গরিব, মানে একেবারে হতদরিদ্র। তাহলে তুমি যদি বলো অতি ধনী 1, ধনী 2, মধ্যম ধনী 3, গরিব 4, অতি গরিব 5, তাহলে যদি এই ক্রমগুলো আমি দেই, যেমন তোমাদের ক্লাসের রোল নম্বরগুলো দেই, দিস ইজ দ্য ক্রম। রোল নম্বর 1 এর মধ্যে বুঝে ওই শ্রেণীটি ফার্স্ট হয়েছে, রোল নম্বর 2 সেকেন্ড হয়েছে, রোল নম্বর 3 থার্ড হয়েছে, রোল নম্বর 4 ফোর্থ হয়েছে। এই যে ক্রমগুলো আমরা দিচ্ছি, এর মাধ্যমে কোনো ব্যক্তি বা বৈশিষ্ট্য অথবা কোনো বস্তুকে ক্রমের মাধ্যমে চিহ্নিত করা, বোঝানো। 1 দেখলে আমরা বলবো সে ক্রমসূচক যদি হয়, তাহলে বলবো সে অতি ধনী, কারণ আমি ওইভাবেই তাদেরকে সাজিয়েছি। গেল এটা। পরিমাপ সূচক, এখানে চমৎকার একটি কথা আছে, আদু ভাই বাংলায় 0 পেয়েছে, তার অর্থ এই নয় যে উনি সর্বদাই বাংলায় 0, সে বাংলা সম্পর্কে কিছুই জানে না, কোনো জ্ঞানই নেই, একথা বলা যাবে না। 0 ডিগ্রি সেলসিয়াস একথা অর্থ এই নয় যে তাপমাত্রা একেবারেই নাই, একথা বলা ঠিক হবে না। সুতরাং থার্মোমিটারের যে মানগুলো আছে সেগুলো হলো ব্যক্তি সূচক, পরিমাণ সূচক, একটা নির্দিষ্ট মাত্রায় এগুলো থাকে। আর অনুপাত, অনুপাতটা সমাধানে সেটা বয়সের অনুপাত হতে পারে, তোমার আমার বয়সের অনুপাত হতে পারে, তোমার আমার নম্বরের অনুপাত হতে পারে, এই ব্যাপারগুলো হলো তোমার অনুপাত সূচক। আমরা মোটামুটি আমরা ভাগ করলাম
যে 4টা নাম স্কেলের মাধ্যমে এগুলো আমরা বোঝাতে সক্ষম হলাম। এখন আসে তথ্য, ইংলিশে বলে ডাটা। এটা সুন্দর করে শুনবে, এগুলো আমাদের পরীক্ষাতে থাকবে। আমি আমার মতো করে বলি, তুমি তোমার মতো করে শুনবে, এবং তুমি যদি আমার কথাগুলো বোঝো, এগুলো তোমার কাছে লেখার কোনো ব্যাপার নয়। আমরা সর্বদাই জানতে চাই, আমরা গবেষণা করতে চাই, নতুন নতুন জিনিসের সাথে আমরা পরিচিত হতে চাই। এখন নতুন জিনিসগুলো আমার বাস্তব জীবনে কতটুকু কাজে লাগবে তার জন্য একটি সমীক্ষা দরকার। মোবাইল যখন দেশে এসছে, আমরা এন্টিনা বাসের উপর দিয়ে তোমার ব্যবহার করতে নেটওয়ার্ক পাওয়ার জন্য, ঝড়ে ভেঙে যেত। একটা সাদা কালো মোবাইলের দাম 10,000 20,000 টাকা, সিম ছিল 2,000 2,500 5,000 10,000 টাকা পর্যন্ত সিম এখন অ্যাভেলেবেল। এখন সিম কিনলে আবার ক্যাশব্যাক করে, তার মানে গরু কিনলে ছাগল ফ্রি দেয়, এরকম অবস্থা। এখন একটা কিনলে আরেকটা পাওয়া যায়, ফ্রি পাওয়া যায়, এত অ্যাভেলেবল ছিল না। খুব কম মানুষই মোবাইলটা ব্যবহার করত। এখন গ্রামগঞ্জে ধনী গরিব সবার কাছে, এবং সেটা সাদা কালো নয়, কালার মনিটরের মোবাইল ব্যবহার করে, এবং তার মধ্যে ক্যামেরা আছে, আবার তোমার ফেসবুক, ওয়াইফাই, আরো জানি তোমার হোয়াটসঅ্যাপটা তোমরা কি কি ব্যবহার করে, এগুলো সবই আছে। এখন আমি জানতে চাই, মোবাইল যখন ছিল না তখন অবস্থান কি ছিল, আর মোবাইল আসার পর মানুষের ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? প্রযুক্তি যেমন লাভবান হয়, কিন্তু তার ব্যবহারের মাধ্যমে প্রযুক্তি আমাদের ক্ষতির কারণ হয়ে যায়। তুমি তাদেরকে কোন দিকে ব্যবহার করছো? প্রযুক্তিটা এসেছে তোমার মানুষের কল্যাণের জন্য, মানুষের মানবতার কল্যাণের জন্য, কিন্তু মানবতার কল্যাণে ব্যবহার না করে যদি সে অন্যদিকে ব্যবহার করে, ডাইভার্ট করে তার ব্যবহারটাকে, তখন আর মানুষের জন্য থাকে না, এটা অন্য ক্ষতির কারণ হয়ে যায়। আজকে আমরা যদি পাশাপাশি দুইজন লোক বসে যাই, আগে মানুষ পরস্পরকে জিজ্ঞেস করতো, অপরিচিত লোক, ভাই আপনার বাড়ি কোথায়, আপনি কি করেন, বা এই যে কুশল বিনিময় হতো। আর আজকে পাশাপাশি দুইজন বসে মোবাইলের উপরে কি দেখে, কে পাশে আছে, কে কোথায় যাবে, কে কোথায় নামবে, পাশে কে আছে, এগুলো আমরা কোনো খোঁজই রাখি না। শুধু মোবাইলের উপরে আমাদের কনসেন্ট্রেশনটা স্থির হয়ে যায়, এস্টাবলিশ করে ফেলি, ওখানে ফিক্সড করে ফেলি। ফলে পাশে যে আছে তার দিকেও আমাদের ভ্রুক্ষেপ নেই। সে সম্মানিত ব্যক্তি না অসম্মানিত ব্যক্তি, বৃদ্ধ না অন্য কিছু, তো আমরা কোনো কিছু বিবেচনা করি না। অর্থাৎ মানুষের ভিতরে এই যে মগজ ধোলাই তোমরা হচ্ছ, লেখাপড়া বাদ দিয়ে তোমরা মোবাইল। অথচ এই মোবাইলটা আমরা ব্যবহার করতে পারি লেখাপড়া নতুন নতুন জিনিস খুঁজে বের করার জন্য, আমরা সেটা করি না। তাহলে যেমন প্রযুক্তির সুফল আছে, কুফল আছে। সেই কুফলটা কখন হয়? যখন মানুষ তার ওই প্রযুক্তিটাকে অন্যদিকে, খারাপ দিকে ডাইভার্ট করে, খারাপ দিকে ব্যবহার করে, এর আগে নয়। তো যাই হোক, তাহলে আমরা এখন বলতে চাই যে এই প্রযুক্তি আমাদেরকে কি দিয়েছে? প্রযুক্তি আমাদেরকে ক্ষতি করেছে না আমাদের জীবন মানটাকে উন্নত করেছে? এটা সম্পর্কে তুমি জানতে চাও, তোমার গবেষণার বিষয়, দিস ইজ ইউর অবজেক্টিভস। এখন তুমি কি করবা? এই বিষয় সম্পর্কে তোমার জানতে হবে, খোঁজ নিতে হবে, তথ্য নিতে হবে। তাহলে আমি এই জন্য বলি, আমরা সর্বদাই নতুন 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 জিনিসের সাথে পরিচিত হতে চাই, নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে চাই। কোনো একটি অজানা বিষয় সম্পর্কে সিদ্ধান্ত নিতে হলে ওই অজানা বিষয় সম্পর্কে আমরা যাহা কিছু জানি তাহাদের সমষ্টিকে তথ্য বলে। একটা জামা কাপড়ের কাঁচামাল হলো সুতা, রং, মানুষের শ্রম, সবকিছু মিলে একটি বস্তু তৈরি হয়, একটি জামার কাপড় তৈরি হয়। এই কাঁচামালগুলো না থাকলে, শিল্পের কাঁচামাল যদি সুতো হয়, র মেটেরিয়ালস, তাহলে আমি বলবো গবেষণার র মেটেরিয়ালস হলো ডেটা বা তথ্য। ডেটা ছাড়া পৃথিবীতে, তথ্য গবেষণা ছাড়া কোভিড-19 কোত্থেকে এসছে, এর ক্ষতিকর প্রভাব কি, এটাকে কিভাবে মানে পৃথিবী থেকে রিমুভ করা যাবে, সারা বিশ্বের বিজ্ঞানীরা এক জায়গায় বসে এখন পর্যন্ত আমরা সমাধান পাইনি। হবে না সমাধান, চেষ্টা চলছে। এখন এই বিষয়গুলো
এক একজন এক এক দৃষ্টিকোণ থেকে মতামত দিচ্ছে তথ্য বিশ্লেষণের মাধ্যমে। এর পেছনে কোন কোন গোত্র থেকে এটা এসেছে, তার জীবন বৈশিষ্ট্য কি, এগুলো খুঁজে 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 আস্তে আস্তে সেগুলোর দিকে ধাবিত হচ্ছে এটাকে কি করে এর ভ্যাকসিন আবিষ্কার করা যায়। সুতরাং সব কিছুর মূলে কিন্তু তথ্য। এজন্য আমরা বলি কোনো একটি অজানা বিষয় সম্পর্কে সিদ্ধান্ত নিতে হলে ওই অজানা বিষয় সম্পর্কে আমরা যাহা কিছু জানি তাহাদের সমষ্টিকেই তথ্য বলে। তথ্য দুই প্রকার, প্রাথমিক তথ্য, মাধ্যমিক তথ্য। যে তথ্য কোনো ব্যক্তি অথবা প্রতিষ্ঠান সরাসরি অনুসন্ধান ক্ষেত্র থেকে সংগ্রহ করে তাকে প্রাথমিক তথ্য বলে। যে তথ্য কোনো ব্যক্তি অথবা কোনো প্রতিষ্ঠান সরাসরি অনুসন্ধান ক্ষেত্র থেকে সংগ্রহ করে তাকে প্রাথমিক তথ্য বলে। তোমাদের ক্লাসে যারা আছো, যারা একাদশ শ্রেণীতে ঢাকা কলেজে ভর্তি হয়েছে, তারা কেমন মানের ছাত্র অথবা কেমন পরিবার থেকে এসেছো অথবা তোমাদের উচ্চতা কেমন, এগুলো আমরা জানতে চাই। এখন আমি তো হুট করে তোমাকে জানতে পারবো না, জানতে হলে কি লাগবে, তোমাদের কাছ থেকে আমার কতগুলো তথ্য লাগবে। তোমাকে জিজ্ঞেস করব তোমার রেজাল্ট কি, আরেকজনকে জিজ্ঞেস করব তোমার রেজাল্ট। এভাবে 200 ছাত্র হচ্ছে ঢাকা কলেজে কমার্সে ভর্তি হয়েছ, 600 ছাত্র বা 900 ছাত্র কমার্সে সায়েন্সে ভর্তি হয়েছে, 200 ছাত্র বা 150 ছাত্র আর্টসে ভর্তি হয়েছে। এই মোট 1200 বা 1300 স্টুডেন্ট ভর্তি হয়েছে। তাদের প্রত্যেকের কাছ থেকে আমরা জেনে নেব যে তোমাদের রেজাল্ট কত। এখন আমি যদি সেই রেজাল্টগুলো নিয়ে অ্যানালাইসিস করি, করে যদি না আমার টার্গেট হলো যাদের রেজাল্ট মিনিমাম 4.5 এটা যদি হয় তাহলে তারা ভালো ছাত্র, এর নিচে হলে তারা ভালো ছাত্র হতে পারে না। এখন দেখা গেল আমি গড় পেয়েছি যে যারা ঢাকা কলেজে ভর্তি হয়েছে তাদের গড় রেজাল্ট হলো 4.75, তার মানে আমি মন্তব্য দিতে পারবো আমি যা প্রত্যাশা করেছিলাম তার চেয়েও ভালো মানের স্টুডেন্ট ঢাকা কলেজে ভর্তি হয়েছে। এই যে সিদ্ধান্ত নিয়েছি যে 4.75 ওদের রেজাল্ট, কিসের উপরে ভিত্তি করে করেছি? আমি আন্দাজি বলেছি, কল্পনার উপরে ভিত্তি করে বলেছি না, কতগুলো তথ্যের উপরে ভিত্তি করে বলেছি, যে তথ্যগুলোকে তোমাদের কাছ থেকে নিয়ে আমি যাচাই বাছাই করে আমি বিশ্লেষণ করে এই সিদ্ধান্ত, এই রেজাল্ট পেয়েছি। এই রেজাল্টের উপরে ভিত্তি করে আমি সিদ্ধান্ত নিয়েছি যে ঢাকা কলেজে যারা ভর্তি হয়েছে তারা ভালো মানের ছাত্র, কারণ আমি যা প্রত্যাশা করেছি তার চেয়ে ভালো পেয়েছি। তাহলে দেখো, প্রত্যেকটা গবেষণার পিছনে, প্রত্যেকটা সিদ্ধান্ত নেওয়ার পিছনে আমাদের সাহায্য করে তথ্য। এই জন্য পরিসংখ্যানের কাঁচা মাল হলো ডেটা, র মেটেরিয়ালস। তাহলে আমরা বলছি যে তথ্য কোনো ব্যক্তি অথবা প্রতিষ্ঠান অনুসন্ধান ক্ষেত্র হতে সরাসরি জিজ্ঞাসার মাধ্যমে, অর্থাৎ তথ্য সংগ্রহকারী তথ্য সরবরাহকারী দুইজন মুখোমুখি উপস্থিত হয়ে যদি তথ্য কালেক্ট করে, ওই তথ্যকে আমরা প্রাথমিক তথ্য বলবো, প্রাইমারি ডেটা। ক্লিয়ার স্যাররা? আমি তথ্য সংগ্রহকারী, তুমি সরবরাহকারী, মুখোমুখি উপস্থিত হবে এবং জিজ্ঞাসা করব এই এই জিনিসটা বলো, এইটা বলো, এইটা বলো, তুমি আমাকে আনসারগুলো দিবে, আমি ওইটা কালেক্ট করে নিয়ে আসব। এই তথ্যের সমষ্টিকে আমরা বলি প্রাথমিক তথ্য। মাধ্যমিক তথ্য হলো যে ব্যক্তি বা প্রতিষ্ঠান, কোনো ব্যক্তি অথবা প্রতিষ্ঠান তথ্য নিজেই সংগ্রহ করবে না। পূর্বে কোনো একটি বিষয়, আমি যে বিষয়ে কাজ করতে চাই ওই বিষয়ে অন্য কোনো ব্যক্তি অথবা প্রতিষ্ঠান ইতিপূর্বে কাজ করেছে, ওই তথ্য নিয়ে যদি আমি কাজ করি, ওই তথ্যকে আমরা বলবো মাধ্যমিক তথ্য। অর্থাৎ আবারও বলছি, যে তথ্য কোনো ব্যক্তি অথবা কোনো প্রতিষ্ঠান নিজে সংগ্রহ করবে না, আমার আগে কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি ওই বিষয় সম্পর্কে কাজ করে থাকলে
ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে ধার নেওয়া ওই তথ্যকে বলা হয় মাধ্যমিক তথ্য, সেকেন্ডারি ডাটা। স্যার বুঝাতে পেরেছে? সেকেন্ডারি ডাটা, আশা করছি বুঝতে পেরেছো। তাহলে উদাহরণ বলি, তোমরা ঢাকা কলেজে দেখো এবছরের রেজাল্টের, আগের বছরের রেজাল্টের কথা বলি যে 2019 সালে 2019-এ ঢাকা কলেজের এ যাবৎকালের সর্বোচ্চ রেজাল্ট হয়েছে এবং চমৎকার রেজাল্ট হয়েছে। এখন আমি যদি জানতে চাই যে 2019 আর 2018 এই 2 বছরের মধ্যে কোন বছরে রেজাল্ট ভালো হয়েছে, ঢাকা কলেজের ফলাফল ভালো হয়েছে, এটা আমি জানতে চাই, আমার গবেষণার বিষয় যে কোন বছরে ঢাকা কলেজের রেজাল্ট। তুমি এখানে যদি বলো, আর একটু যদি বলো 2017, তুমি যদি বলো 2016, অর্থাৎ আমি জানতে চাই ঢাকা কলেজের শিক্ষার মান কি ধীরে ধীরে বাড়ছে না কমছে, এবং তার মানদণ্ড কি ছাত্রদের ফলাফল। আমি 16 সালের রেজাল্টের সাথে 17 সালের তুলনা করে দেখলাম, না 17 সালের রেজাল্ট 16 সালের তুলনায় ভালো হয়েছে। 17 সালের সাথে 18 সালের ফলাফল তুলনা করলাম, না দেখলাম যে 18 সালে 17 সালের চাইতে আরো ভালো হয়েছে। 19 সালের রেজাল্টের সাথে 18 সালের রেজাল্ট তুলনা করে দেখলাম 19 সালের রেজাল্ট 18 সালের রেজাল্টের চেয়ে ভালো হয়েছে। তাহলে আমি কি সিদ্ধান্ত নিতে পারি যে না, ঢাকা কলেজের রেজাল্ট আস্তে আস্তে তুলনামূলকভাবে পূর্বের তুলনায় বর্তমানে ভালো হচ্ছে, এটা আমি সিদ্ধান্ত নিব। এখন তুমি সিদ্ধান্ত নিয়েছো কিসের উপরে? তথ্যের ভিতরে, তথ্যের প্রকৃতি অনুসারে, তথ্যের বৈশিষ্ট্য, তথ্যের যে সংগৃহীত তথ্যগুলো তোমাকে কি ধরনের ফলাফল দিয়েছে সেটার উপরে ভিত্তি করে। এখন কথা হলো, তুমি এই তথ্যগুলো পেলে কোথায়? 16 সালে যারা পাশ করেছে, 17 সালে যারা ঢাকা কলেজে পাশ করেছে, তারা তো দেশের বা আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। হয়তো আল্লাহ না করে কেউ মারাও যেতে পারে, দেশান্তরিত অন্য দেশে চলে যেতে পারে। তাহলে তুমি কি 16 সালে যারা পাশ করেছে 1000 স্টুডেন্ট, তুমি কি 1000 স্টুডেন্ট বাড়ি যাবা যে ভাই আপনি কি ঢাকা কলেজে পাশ করেছিলেন, আপনার রেজাল্ট বলেন? এভাবে কি তথ্য কালেক্ট করা সম্ভব হবে? না, এটা আদৌ সম্ভব নয়। তাহলে তোমার সহজ উপায় কি? যদি সম্ভব হয় তাহলে একরকম, যদি সম্ভব না হয় তাহলে কি করবে? ঢাকা কলেজের অফিসে টেবুলেশন শিট আছে, তোমাদের রেজাল্টটা পুস্তিকা আকারে ঢাকা কলেজের অফিসে সংরক্ষিত আছে। তুমি যদি যে অফিসে বলো যে ভাই আমার 16, 17, 18, 19 সালের ছাত্রদের ফলাফল লাগবে, তুমি ওখান থেকে নিয়ে নাও। এখন তোমার কথা হলো, তুমি কি নিজে মাঠ পর্যায়ে প্রত্যেকে যারা পাশ করেছে তাদের জিজ্ঞেস করেছো? উত্তর দিবে নিশ্চয়ই না। কি করেছো? অফিসে সংরক্ষিত আছে সেই তথ্য নিয়ে তুমি কাজ করেছো। যেহেতু তুমি নিজে সংগ্রহ করো নাই, সরাসরি প্রত্যক্ষভাবে কি করেছো? অফিস থেকে নিয়েছো ধার করা তথ্য, এই তথ্যটাকে আমরা বলেছি মাধ্যমিক তথ্য। এখন তুমি বলো যে প্রাথমিক তথ্য এবং মাধ্যমিক তথ্যের পার্থক্য কি? মাধ্যমিক তথ্যটা আমরা সরাসরি সংগ্রহ করি কোনো ব্যক্তি বা বস্তুর, ব্যক্তি বা অফিসের কাছ থেকে যারা এটা পূর্বে সংগ্রহ করেছে। আর প্রাথমিক তথ্য আমি সরাসরি সংগ্রহ করি আমার গবেষণার বিষয়ের সাথে যে সমস্ত ব্যক্তি জড়িত তাদের কাছ থেকে। তাদের সমস্যা কোথায়? প্রাথমিক তথ্য সংগ্রহ করতে সময় বেশি লাগে, শ্রম বেশি লাগে, অর্থ খরচ বেশি হয়। কি বলছি? 3টা জিনিস আমি বলেছি। সময় বেশি লাগবে প্রাথমিক তথ্যে, খরচ বেশি লাগবে, আর শ্রম বেশি লাগবে। আর মাধ্যমিক তথ্যে সময় কম লাগবে, অর্থ কম লাগবে, শ্রম কম লাগবে। তাহলে বলতে পারো তাহলে তো মাধ্যমিক তথ্যই ভালো। না, সর্বদাই মনে রাখবে প্রাথমিক তথ্য সর্বদাই মাধ্যমিক তথ্যের চেয়ে ভালো। তাহলে বলতে পারো স্যার টাকা তো ওদিকে খরচ বেশি হয়, শ্রমও বেশি খরচ হয়, সময় অবস্থাতে ভালো হইলো কি করে? হ্যাঁ ভালো, তুমি যে কাজটি নিজে করো তার প্রতি তোমার যে কনফিডেন্স, বিশ্বাসতার জায়গাটা
যত বড় আমি তোমার সাথে ভালো কাজ করলো, বিশ্বাসের জায়গাটা আমার কাজের জন্য তোমার কাছে অত্যন্ত নগণ্য। কারণ আমি কোন জায়গা থেকে তথ্যগুলো কালেক্ট করেছি, কাদেরকে ব্যবহার করেছি, কোন পদ্ধতি করেছি, তা তোমার কাছে সম্পূর্ণ অজানা। আর তুমি যে আমার কাজটা সম্পর্কে তুমি যেভাবে বর্ণনা দিতে পারবে, আমি তোমার কাজ সম্পর্কে যতটুকু বর্ণনা দিতে পারবো সেটা দেখা দেখি বা তোমার কাছে শুনে, আর তুমি যদি প্র্যাকটিক্যালি মাঠে কাজ করো, ওখান থেকে তথ্য কালেক্ট করো, তাহলে তুমি যেভাবে বর্ণনা দিতে পারবে সেটা আমার পক্ষে সম্ভব নয়। তুমি কাদেরকে ব্যবহার করেছিলে, তোমার তথ্যের মধ্যে দোষ আছে না ভালো আছে, এগুলো তুমি বলতে পারবে। কোন পদ্ধতিতে তথ্যগুলো কালেক্ট করার কিন্তু পদ্ধতি আছে, কিভাবে করেছো এগুলো আমার কোনো জানা নেই। কেমনভাবে তুমি প্রশ্নমালা তৈরি করেছো সেগুলো আমার জানা নেই, কিন্তু তোমার কিন্তু নখদর্পণে বলার সাথে সাথে বলে দিতে পারবে। আর আমি হলাম শুনে তোমার কাছ থেকে আমি বলতে পারবো। এই জন্য সর্বদাই মাধ্যমিক তথ্য ভালো প্রাথমিক তথ্যের চেয়ে। আশা করছি আমার প্রিয় শিক্ষার্থীরা এই জিনিসটা বুঝতে পেরেছে। এখন আসো প্রাথমিক তথ্য সংগ্রহের পদ্ধতি। প্রাথমিক তথ্য সংগ্রহ পদ্ধতি আমরা এখানে বলতে পারি পরোক্ষ এবং প্রত্যক্ষ। প্রাথমিক তথ্যের কি কি উৎস হতে পারে বলো, কোত্থেকে আমরা সংগ্রহ করতে পারি? নিশ্চয়ই একটি কোশ্চেনিয়ার লাগবে। কোশ্চেনিয়ার মানে কি? প্রশ্নমালা। তোমার জিজ্ঞাসাগুলো, তুমি যে বিষয়গুলো কালেক্ট করতে চাও ওই বিষয়গুলো একটি কোশ্চেনগুলো থাকবে। কোশ্চেনগুলো একটি কাগজে লিপিবদ্ধ করে তুমি কাগজটাকে সাজাবে, সাজানো ওই পত্রটাকেই বলা হয় আমি কোশ্চেনিয়ার বা প্রশ্নমালা। তাহলে দেখো, তুমি ডাকযোগে প্রেরিত পত্র এক, তুমি তোমার কোশ্চেনিয়ারটা প্রশ্নমালাটা এটি খামে ঢুকিয়ে পোস্ট অফিসের মাধ্যমে যাদের কাছ থেকে তুমি তথ্যগুলো জানতে চাও তাদের কাছে পাঠিয়ে দাও যে ভাই আমার এই তথ্যগুলো, এই কোশ্চেনিয়ারটা প্রশ্নমালাটা আপনি পূরণ করে আবার আমার ঠিকানায় পাঠিয়ে দেন। সুবিধা হলো তোমার যাওয়ার প্রয়োজন নেই, এতে টাকা বাঁচলো, শ্রম বাঁচলো, আর সময় বাঁচলো। কিন্তু অসুবিধা কোথায়? অসুবিধা হলো একটি জায়গায়, সেটা হলো এই, উনি সারাদিন মাঠে ঘাটে পরিশ্রম করে সন্ধ্যার বেলায় বাসায় আসে বিনা টাকায়। তুমি তো তাকে অর্থ দিবে না, কোনো সম্মানই দিবে না, ওই কাগজটি উনি ফেলে রাখবেন, উঠেও দেখবেন না ওর ভিতরে কি হয়েছে। ফলে মাসের পর মাস তোমার ওই প্রশ্ন পড়ে থাকবে, কিন্তু উনি উত্তর পাঠাবেন না। আবার উনি উত্তর দিতে চান, কিন্তু তোমার প্রশ্নের মধ্যে এমন কতগুলো প্রশ্ন থাকতে পারে যা উনি বুঝেন না। ফলে কিছু প্রশ্ন উনি যেগুলো বুঝেন সেগুলো উত্তর দিয়ে পাঠাবেন, যেগুলো বুঝেন না ওইগুলো অসম্পূর্ণ করে পাঠিয়ে দেবেন। ফলে তুমি এই প্রশ্নমালা নিয়ে কাজ করতে পারবে না, কেননা তোমার প্রশ্নটা সম্পূর্ণ হয় নাই, উত্তরগুলো সব আসে নেই। কিন্তু দেখো সুবিধা হলো কি, সুবিধা হয়তো যদি তুমি নিজে যাই তুমি ওই অনুসন্ধান ক্ষেত্রে যেতে, তাহলে কিছু না কিছু তথ্য তুমি নিজে কালেক্ট করে আনতে, আমার কাছ থেকে না হয় আরেকজনের কাছে কিছু আনতে পারতে, তাই না? টেলিফোনের মাধ্যমে, এখন তো মোবাইলের যুগ, তুমি যার কাছ থেকে ফোন করে ভাই আমার এই তথ্যগুলো একটু দেন, আমার লাগবে, উনি যদি টেলিফোন রিসিভ করে তাহলে তুমি তাড়াতাড়ি তথ্যটা পেয়ে গেলে। ওই যে তিনটা জিনিস তোমার বেশি লাগলো না, সময়, শ্রম আর অর্থ। কিন্তু ঝামেলা হলো যখন তোমার তথ্যটা দরকার, তুমি টেলিফোন করেছো, হয়তো দেখা যায় ওই সময় ওই লোকটা অফিসে নাই, সে বিদেশে আছে, অথবা অসুস্থ আছে, অথবা কোনো কারণে তার ফোন অফ আছে, অথবা উনি সিমটা চেঞ্জ করেছে, তুমি তথ্য পাচ্ছ না। কিন্তু তুমি যদি সশরীরে যেতে, ওনারকে না পেলে পাশে আরেকজনের কাছ থেকে কিছু তথ্য তুমি নিয়ে আসতে পারতে।
স্থানীয় প্রতিনিধির মাধ্যমেও তুমি তথ্য নিতে পারো, এটাও প্রাথমিক তথ্য। আবার পরোক্ষ অনুসন্ধানের মাধ্যমে আমরা তথ্য নিতে পারি। কিছু তথ্যের ক্ষেত্রে তুমি মনে রাখবে, যখন কালেক্ট করবে তখন কোনো কোনো বিষয়ের উপরে তুমি একটু সজাগ থাকবে। সেই সজাগটা কেমন? যে পরোক্ষ অনুসন্ধানের মাধ্যমে কোনো এই লোককে হঠাৎ করে তার দুর্বল জায়গায় হাত দেওয়া যাবে না। তুমি তথ্য কালেক্ট করতে গিয়ে যদি বলো, ভাই আপনার ইনকাম কত, দেখবে সমাজের তথ্যের বিভ্রাটটা কত, একটু জেনে রাখো, ভালো লাগবে। কোনো কোনো ক্ষেত্রে মানুষ তথ্যকে বাড়িয়ে বলে, আবার কোনো কোনো ক্ষেত্রে তথ্যকে কমিয়ে বলে। যেমন কোনো লোকের শিক্ষাগত যোগ্যতা যদি কম হয়, তাকে যদি বলো আপনার শিক্ষাগত যোগ্যতা কি, সে বাড়িয়ে বলে। পঞ্চম শ্রেণী হলে বলবে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়েছিলাম, অষ্টম বলবে নবম শ্রেণী পর্যন্ত পড়েছিলাম, নবম বলবে হ্যাঁ এসএসসি পরীক্ষা দিয়েছিলাম একটু খারাপ হয়েছে। এগুলো বাড়িয়ে বলে। ইনকামের কথা বলো, সেখানে দুই ধরনের তথ্য পাবে। বেশি ইনকাম যারা করে তারা আয় কমিয়ে বলে, আর কম আয় যারা করে তারা ইনকাম বাড়িয়ে বলে। কম বলে কেন? যদি তুমি তার ইনকামের কথা সরাসরি বলো, তাহলে মনে করবে এই লোক ইনকাম ট্যাক্স থেকে এসেছে, সুতরাং আমি যদি আমার সঠিক আয় বলি তাহলে উনি আমার বিরুদ্ধে মামলা করতে পারেন। সুতরাং যখন তুমি তথ্য কালেক্ট করবে, ওই ব্যক্তির সাথে আস্তে আস্তে খাতিরি জমাবে, তারপর আস্তে আস্তে তার দুর্বল জায়গায় যাবে। কিন্তু সরাসরি তুমি তার ব্যক্তিগত তথ্য নিতে পারো না। ওই ব্যক্তিগত তথ্যগুলো আস্তে আস্তে যেতে হবে, তার সাথে সম্পর্কের ভিত্তিতে যেতে হবে। তার সাথে আপনার নাম কি, আপনি কি করেন, আপনার ছেলে মেয়ে কয়টা, আপনি লেখাপড়া, এই আস্তে আস্তে এই জায়গাগুলো করতে করতে তারপর তার ইনকামের দিকে যাবা। তুমি জানো তার ইনকাম আছে অনেক, জেনেই গিয়েছো, কিন্তু দেখা যাবে যে হুট করে ইনকামের দিকে হাত দিলে উনি তোমার সম্পর্কে একটা বিরূপ ধারণা পোষণ করবেন, ফলে উনি তথ্য দিবেন না। এই যে তথ্যগুলো, এগুলো আমরা তখন আমরা আবার এমন ব্যক্তি আছে তথ্য দিবেনই না, তখন কি করতে হবে? পরোক্ষ অনুসন্ধানের মাধ্যমে ওই ব্যক্তির কাছ থেকে তথ্য নিয়ে আসতে হবে। এগুলো প্রাথমিক তথ্য। আর মাধ্যমিক তথ্যের উৎস তো অভাব নেই। যেমন তুমি যদি কোনো অর্থনীতির তথ্য জানতে চাও, তাহলে অর্থ মন্ত্রণালয় আছে, বাংলাদেশ ব্যাংক আছে, বিভিন্ন ব্যাংক থেকে তুমি অর্থনীতির তথ্য নিতে পারো। তুমি যদি বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার, মৃত্যুর হার জানতে চাও, কোনো পরিকল্পনা অফিস, কোনো হসপিটাল অথবা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নিতে পারো। দেশের অর্থনীতি অথবা ওই জীবন মানের যে পরিবর্তনটা, এটা যদি জানতে চাও, বিভিন্ন এনজিওগুলো, নন গভর্নমেন্ট অর্গানাইজেশনগুলো যে কাজ করে, সেখান থেকে তুমি তথ্য নিতে পারো। হ্যাঁ, তাই না? এগুলো তো মাধ্যমিক তথ্যের উৎস অনেক। এখানে তোমাকে বাড়ি বাড়ি যেতে হবে না, ঘরে ঘরে যেতে হবে না। যেমন তুমি যদি বলো যে আদমশুমারি, লোকগণনা, এখানে প্রত্যেকটা বাড়িতে যেতে হয় এবং সরাসরি তথ্য নিতে হয়। এই তথ্য কখনো মাধ্যমিকের তথ্যের মাধ্যমে এগুলো সফলকাম হওয়া যায় না, তাহলে দেখা যাবে তথ্যের মধ্যে বিভ্রান্তি হয়। ওকে, তাহলে এগুলো আমরা বললাম। প্রাথমিক তথ্য, মাধ্যমিক তথ্যের পার্থক্য বললাম, প্রাথমিক মাধ্যমিক তথ্যে সংগ্রহ পদ্ধতি বললাম কিভাবে করবে, আর আমরা পরিমাপের স্কেল সম্পর্কে বললাম। আবার আমরা বলছি ক্লাসিফিকেশন। তো আমরা এই ক্লাসিফিকেশন করতে পারি শ্রেণীবিজ্ঞান, একটা পরিসংখ্যান, এটা আছে ক্লাসিফিকেশন। এটা আমরা বলতে পারি শ্রেণীকরণ। এটা কি দেখো, তিনটা আমরা শ্রেণীকরণ, ভৌগোলিক অবস্থানের উপর ভিত্তি করে আমরা শ্রেণীকরণ করতে পারি। নোয়াখালী, বরিশাল, কুমিল্লা অঞ্চল ভিত্তিতে করতে পারি। গুণের উপরে ভিত্তি করে আমরা শ্রেণীবিন্যাস করতে পারি। হিন্দু, খ্রিস্টান, মুসলিম, হিন্দু, খ্রিস্টান, ধর্মের উপর ভিত্তি করে এই মানব জাতিকে আমরা বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করতে পারি, তাই না? ভৌগোলিক অবস্থান, পরিমাপের উপর ভিত্তি করে আমরা আলাদা করতে পারি। 1900 মানে সময়ের উপরে ভিত্তি করে, যে 1900 বা 2018 সালে ধানের উৎপাদন এত ছিল,
19 সালে এত, 2020 সালে এত, এই যে এগুলো নাকি শ্রেণী বিভাগ, এগুলো একটু দেখে নিলে হবে। এখন আমরা ওই যে গাণিতিকটা একটু বলি, আবার একটু বলি, সামেশন আর হলো প্লাস, এগুলো একটু বলবো এই কারণে এগুলো আমাদের দরকার আছে। তো আমরা সেদিনও বলেছিলাম সাম মানে ভেঙে বড় করা যাবে, যোগ মানে ছোট করা যাবে, বড়গুলোকে ছোট করা যাবে। আমরা বলেছিলাম সেটা কখন, যে সকল মান পরিবর্তনশীল বৈশিষ্ট্য বহন করে শুধুমাত্র তাদের ক্ষেত্রেই সামকে বড় করা যাবে। যে সকল মান পরিবর্তনশীল বৈশিষ্ট্য বহন করে না, যারা ধ্রুব চলক নয়, তাদেরকে আমরা ভেঙে বড় করতে পারি না সামের মাধ্যমে। শুধুমাত্র সামের মাধ্যমে যে সমস্ত মান চলক সংক্ষিপ্ত আকারে রয়েছে ওইগুলোকে আমরা বড় করতে পারি, দেখিয়েছি আমরা। যেমন আমরা যদি একটু গাণিতিকের দিকে আরো একটু আসি, মনে করো x1 = 3, x2 = 4, x3 = 5, x4 = 10। আমরা এখন যদি বলি সামেশন xi, i এর মান হলো 1 হইতে 4 = হট। আমরা দেখলাম যে সামের মধ্যে কার মান আছে, x এর মান না অন্য কারো? কারণ দেখো x এর ভিন্ন মানগুলো বোঝাতে আমরা i ব্যবহার করেছি। এই i এর ডেফিনেশনটা ডিফাইন করেছি 1 হইতে 4 পর্যন্ত। তার মানে কি সামের ভিতরে যে সংক্ষিপ্ত আকারে 4টা মান রয়েছে তা x এরই মান। এখন আমাদের কাজ কি, এই মানটা বের করতে হলে আমরা সাম ভেঙে দেব। তাহলে সাম ভাঙার নিয়ম কি দেখো, i এর মান 1 2 3 4, i এর প্রথম মান 1, দিস ইকুয়াল টু x1, সাম ভেঙে প্লাস, i এর মান 2 প্লাস, i এর মান 3 প্লাস, i এর মান 4। তাহলে দেখো i এর মান 1 বসালে x1 পেয়েছি, সাম উঠে প্লাস, i এর মান 2 বসিয়ে x2 পেয়েছি, সাম উঠে প্লাস, i এর মান 3 বসিয়ে প্লাস, i এর মান 4 বসিয়ে প্লাস। এখন তুমি এই মানগুলো বসিয়ে দাও, দেখো কত সহজ উপায় আমরা করতে পারি। 15 আর 4 19 আর 3 22, সহজে আনসার পারা যায় না? এখন আমাদের একটু জায়গা আছে, সেই জায়গাটা একটু আমি ক্লিক করাবো। আমরা এই জিনিসটার সাথে পরিচিত, একেবারেই পরিচিত, যাকে আমরা বলছি ফ্রিকোয়েন্সি। বাংলায় তোমরা বলছো গণসংখ্যা অথবা তোমরা বলো ঘটন সংখ্যা। এটার সাথে তোমাদের পরিচয় রয়েছে, এরকম দিয়েছিলে এই 1 2 3 4 এর 5টা হলে এভাবে, এবং সামনে দিয়েছো 5। এই টালিটাকে যদি আমরা সংখ্যায় প্রকাশ করি তা আমরা গণসংখ্যা পাই। তাহলে গণসংখ্যা কাকে বলে একটু জেনে নিই। তাহলে আমি আমার মতো করে যদি বলি, একটি ঘটনার জন্য সম্ভাব্য যতগুলো ঘটনা ঘটতে পারে তাকে গঠন সংখ্যা বলে বা গণসংখ্যা বলে। একটি ঘটনার জন্য সম্ভাব্য যতগুলো ঘটনা ঘটতে পারে তাদেরকে আমরা গণসংখ্যা বলি। সে উদাহরণ দেয়, তোমরা এটি পরীক্ষা দিয়েছো, আমি তোমাদের ইন কোর্স পরীক্ষা নিয়ে এসে, যাকে তোমরা সিটি বলো, 10 নম্বরে আমি একটা সিটি পরীক্ষা নিয়েছি। সিটি মানে ক্লাস টেস্ট, সিটি মানে ক্লাস টেস্ট। আমি ক্লাস টেস্ট পরীক্ষা নিয়েছি নাম্বার 10। তোমরা পরীক্ষা দিয়েছো, আমি নম্বরগুলোকে সাজালাম 0 1 2 3 4 5, অর্থাৎ যে নম্বরগুলো তোমরা পেলে তা আমি 0 থেকে 5 এর মধ্যে সাজালাম। এখন 0 পেয়েছে 5 জন, একটা ঘটনা কত জনের জন্য ঘটলো? একটি ঘটনা 5 জনের জন্য ঘটলো। 0 কিন্তু 5 রকমের 0 নয়, একটি 0।
5 জনের জন্য ঘটেছে। তাহলে একটা ঘটনা যত জনের জন্য ঘটে তত জনকে আমরা গণসংখ্যা বলি। এক পেয়েছে 10 জন, 1 নম্বর এই মানটি কত জনের জন্য ঘটলো? 10 জনের জন্য ঘটলো। তাহলে এটাকে আমরা বলি গণসংখ্যা। 2 ঘটেছে, 2 পেয়েছে 20 জন, 2 কত জনের জন্য ঘটলো? 20 জনের জন্য ঘটলো। এটাকে আমরা গণসংখ্যা বলি। তাহলে একটি ঘটনার জন্য সম্ভব যতগুলো ঘটনা ঘটতে পারে তাদেরকে আমরা গণসংখ্যা বলি। ক্লিয়ার? ওকে, এই গণসংখ্যাকে আমরা এফ দ্বারা প্রকাশ করি, ফ্রিকোয়েন্সি এফ দ্বারা। এখন আসুন আমি তোমাদের একটা অঙ্ক দেব এবার, এই যে সামেশনের মাধ্যমে। মনে করো f1 equal to 1, f2 equal to 3, f3 equal to 4, f4 equal to 2, f5 equal to 10, x1 equal to 2, x2 equal to 1, x3 equal to 0, 0 দেব না, 1 2, x3 equal to 0 দিতে পারি, সমস্যা নেই, 3 0, x4 equal to 5 আর x5 equal to 4। ধরো একটা, এখন আমি বললাম সামেশন এফ আই এক্স আই ইকুয়াল টু হট, আই এর মান 1 হইতে 5, এটার মান কত হবে? এটা আমরা বললাম। তাহলে তোমার এনে টেনশনের দরকার নেই, তুমি দেখো সামের ভিতরে কয়টি মান আছে এবং সেই মানগুলো আমি কার দ্বারা বুঝিয়েছি? সামের ভিতরে 5টি মান আছে এবং সেই মানগুলোকে 1 হইতে 5 পর্যন্ত। তাই যদি হয় ভেঙে দাও। আই এর মান দেখো, আই এর মান 1 2 3 4 5। দেখো আই এর মান 1 সামুটি প্লাস, আই এর মান 2 সামুটি প্লাস, আই এর মান 3 সামুটি প্লাস, আই এর মান 4 সামুটি প্লাস, আই এর মান 5 সামুটি প্লাস। আই এর মান 1 যেখানে আই দেখেছে সেখানে 1 বসিয়েছি, আই এর মান 2 যেখানে আই দিয়ে 2 বসিয়েছি, 3 4 5 এ বসিয়ে দিয়েছি। এবার মানগুলো বসো। f1 এর মান 1 into 2 প্লাস 3 into 1 প্লাস 4 into 0 প্লাস 5 into 2 প্লাস 10 into কত? 4। এখন এটা ক্যালকুলেশন করো, 2 যোগ 3 যোগ 0 যোগ 10 যোগ 40 50 55। ওকে, এই যে মানগুলো আমরা পেয়েছি এটা একেবারে সহজ ক্যালকুলেশন। তাহলে তোমাকে আরবার একটু দেই, নিজেকে ঝালাই করার জন্য একটু নিজেকে চেষ্টা করো, তাহলে পারবে। এবার ছোট্ট একটা অঙ্ক দেই। যদি এমন হয় সামেশন এফ আই এক্স আই স্কোয়ার ইকুয়াল টু হট, আই এর মান 1 হইতে 3, মনে করো x1 এর মান 1, f1 এর মান 2, x2 এর মান 3 আর f2 এর মান 1, x2 আর x3 এর মান 4, f3 এর মান 5, এমন হতে পারে। তাহলে এটা ভয়ের কিছু নেই, আই এর মান 1 হইতে 3 ভাঙা শিখলে আমরা বুঝবো f1 x1 স্কোয়ার, f2 x2 স্কোয়ার, f3 x3 স্কোয়ার। আমরা বলেছি এক একটা মান বসাবো, সাম ভেঙে প্লাস হবে, এক একটি মান বসাবো, সাম ভেঙে প্লাস হবে। যদি তাই এখন আমাদের মানগুলো বসিয়ে দেই, 2 into x স্কোয়ার প্লাস 1 into 3 স্কোয়ার প্লাস 5 into 4 স্কোয়ার। তাহলে 2 যোগ 9 যোগ 4 × 16 5 × 80, তাহলে কত? 91।
কঠিন স্যার, এগুলো যদি আমরা প্র্যাকটিস করি ছোটখাটো, আবার আমি যদি বলি তাহলে এটা আশা করি বুঝতে পেরেছো। এবার আরেকটু আমরা বলবো, সেদিন দেখিয়েছিলাম। দেখো, আমরা যদি মনে করি a equal to 2, b equal to 3, x1 equal to 5, x2 equal to 4, এখন যদি বলি xi প্লাস b ইকুয়াল টু হট, i এর মান 1 হইতে 2, তাহলে প্রথমেই আমাদের কাজ হলো সাম ভেঙে দাও। তাহলে কত, ax1 প্লাস b প্লাস ax2 প্লাস b। দেখো এর মান 2 ইন্টু 5 প্লাস b এর মান 3 প্লাস এর মান 2 ইন্টু 4 প্লাস b এর মান 3। তাই যদি হয় 5 দুগুণে 10 প্লাস 3 প্লাস 4 দুগুণে 8 যোগ 3, 10 16 আসলো 24। দেখো এগুলো আমাদের কাছে কোনো ব্যাপার নয়। এখন ওই মান দিয়ে যদি আরেকটা অঙ্ক আমরা করি, ছোটখাটো অঙ্কগুলো যদি আমরা দেখাই, এমন যদি হতো যে i এর মান 1 হইতে 3, axi মাইনাস c হোল স্কোয়ার ইকুয়াল টু হট, তাহলে a ইকুয়াল টু যদি আমরা বলি 2, c ইকুয়াল টু যদি বলি 1, আর x1 ইকুয়াল টু যদি বলি 4, x2 ইকুয়াল টু যদি বলি 3, আর x3 ইকুয়াল টু যদি বলি আমরা 1। তাহলে কি দেয়, আগে তোমার কি মান দরকার নেই, আগে সামেশন আর স্কোয়ারের দরকার নেই। তাহলে বলো ax1 মাইনাস c হোল স্কোয়ার, ax2 মাইনাস c হোল স্কোয়ার, ax3 মাইনাস c হোল স্কোয়ার। অর্থাৎ আমরা সামেশন ভেঙে প্লাস করব, কারণ আমরা জানি সাম ভাঙলে প্লাস পাওয়া যায়। এখন তুমি মান বসো, এর মান 2 ইন্টু x1 এর মান 1 মাইনাস c এর মান 1 হোল স্কোয়ার প্লাস এর মান 2, x2 এর মান 3 মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস এর মান 2 ইন্টু x3 এর মান 1, x1 এর মান তো 4, এখানে 4, 1 মাইনাস 1 হোল স্কোয়ার। এখন দেখো 4 দিন 8 মাইনাস 1 স্কোয়ার প্লাস 6 মাইনাস 1 এর স্কোয়ার প্লাস 2 মাইনাস 1 এর স্কোয়ার। তাহলে 7 7 7, 7 এর স্কোয়ার মানে 49 প্লাস 5 এর 6 থেকে 1 5, 5 5 25 প্লাস 1, তাহলে কত আসে 49 25 প্লাস 1 75। তো আমরা এটা দেখলাম। তাহলে আজকে এ পর্যন্তই। প্রিয় শিক্ষার্থীরা, যারা আমার সাথে এতক্ষণ ছিলে, তোমাদের সবাইকে আমার পক্ষ থেকে, ঢাকা কলেজের প্রশাসনের পক্ষ থেকে তোমাদেরকে ধন্যবাদ। এই ক্লাসগুলো ইউটিউবে আছে, যারা দেখেছো তারা আবার ইউটিউব থেকে দেখতে পারো, আর যারা দেখোনি বা ছিলে না তারা আবার ইউটিউব থেকে দেখে নিতে পারো। আশা করছি উপকার হবে। আবার দেখা হবে নেক্সট ক্লাসে। সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। তোমাদের প্রতি রইল আমার শুভকামনা। ধন্যবাদ।